শুরুতেই জানিয়ে দিব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাতে ৩ মন্ত্রীর গোপন বৈঠক। ষড়যন্ত্র ছিল মার্কিন প্রশাসনের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যে ৩ মন্ত্রীর বিশ্বাসঘাতকতার কারণে শেখ হাসিনার পতন হয়েছে, এবার বেরিয়ে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের ৩ জন মন্ত্রী হয়ে ওঠেন সব ক্ষেত্রে বিশাল ক্ষমতাধর। তারা হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আর এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান, আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সরকারের, বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী বরাতে জানা যায়, ওই ৩ জন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তার সন্দেহ করেননি। সালমান এফ রহমান বা দরবেশ নামে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপপ্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন। আরও জানিয়ে দিব, হাসিনার দল আওয়ামী লীগকেই সুবিধা পাইয়ে দিলেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ এক বিরল ঘটনার সাক্ষী থাকলো। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বক্তব্যের একটি অংশে শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। জানিয়ে দিব, বাতিলের পথে হাসনাতের এমপি পদ, ভয়ঙ্কর আতঙ্কে জামাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাসনাত আব্দুল্লাহর এমপি পদ কি বাতিল হয়ে গিয়েছে? বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কুমিল্লা ৪ নম্বর আসনের এই প্রার্থী এবং জামাতের বেশ কয়েকজন প্রার্থী এমপির পদ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংসদ ভবনে প্রথম অধিবেশন শুরু হওয়ার পরেই এমপি বাতিলের ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা বেশ আলোচিত ছিলেন। এমপি পদ বাতিলের পর সংসদ ভবনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সর্বশেষ জানিয়ে দিব, আইসিটিতে সেনা কর্মকর্তাদের মামলায় ফাঁসানো হচ্ছে। বাংলাদেশের ভয়ঙ্কর তথ্য ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সবিস্তারে তুলে ধরা হয়েছে হাসিনাকে কিভাবে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় পরিবর্তন ঘটে। ছাত্র জনতা পথে নামে, হাসিনাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুরোটাই ছিল ডিপ স্টেটের পরিকল্পনা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-এর ৫ই আগস্টের অনেক আগে থেকেই হাসিনা সরকারের ৩ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছিল আমেরিকা। তাদের ওপর আমেরিকার রীতিমতো প্রভাব খাটিয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনা সরকার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল তা বিশ্লেষণ করতে গিয়ে বেরিয়ে আসে ওই ৩ মীর জাফরের কথা। ৫ই আগস্ট রাতে হাসিনা ভারতে চলে যান, আর তার ৮ দিনের মাথায় ১৩ই আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে ২ মীর জাফরকে গ্রেপ্তার করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ৩ মীর জাফর ২০২৩ সাল থেকে বাংলাদেশে ও বিদেশ কর্মরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ডিপ স্টেট বাছাই করে এই ৩ জনকে টার্গেট করেছিল, যাদের হাসিনা কোনোভাবেই সন্দেহ করতে পারবে না। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে নর্থ ইস্ট নিউজ ২ ধরনের তথ্য তুলে ধরেছে। একটি তথ্য হল, ২০১৮ সালের ভোটে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকে মার্কিন ডিপ স্টেট ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। অপর একটি সূত্র বলছে, হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছিল এপ্রিল-মে মাসে। ওই সময় আমেরিকার পররাষ্ট্র দফতর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বিদেশমন্ত্রী ডোনাল্ড লু অবাধ ও মুক্ত নির্বাচনের কথা বলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যার মুখে বারবার বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলতে শোনা যায়, তিনিও হাসিনা সরকারের উৎখাতের অংশ ছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা শেষবার আমেরিকা সফর করেন। সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন, মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে। আমেরিকা থেকে দেশে ফিরে হাসিনা দলের ঘনিষ্ঠ নেতাদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে তার সরকারের সামনে ৬টি জটিল সমস্যার কথা তুলে ধরেন। এই সমস্যাগুলি মার্কিন চাপ থেকে তৈরি। সেই 6টি জটিল সমস্যার মধ্যে ছিল কোয়াডে যোগদান, GEOSOMI এবং ACSA চুক্তিতে সই, মার্কিন কোম্পানিগুলোকে ২৬টি তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান ও উত্তোলনের অনুমতি দেওয়া,
মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মায়ানমার সীমান্ত সমস্যার সমাধান করা। এক আওয়ামী লীগ নেতার বক্তব্য উদ্ধৃত করে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সেই বৈঠকে হাসিনাকে রীতিমতো উদ্বিগ্ন দেখায়। 2023 সালের শেষের দিকে ডেমোক্র্যাট সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্রেগরি মিক্সের চিফ অফ স্টাফ নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক বড় নেতাকে বলেছিলেন 6 মাসের মধ্যে বাংলাদেশে কোনো বড় ঘটনা ঘটতে পারে। ডিপ স্টেট এতটাই সূক্ষ্মভাবে এই কাজ করেছে যে হাসিনা বিন্দুমাত্র এই ষড়যন্ত্র টের পাননি। এখন বুঝতে পারছেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তার 3 মন্ত্রী। পরিচয় করিয়ে দেওয়া যাক 3 বিশ্বাসঘাতকের। 3 বিশ্বাসঘাতক হলেন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। সংসদে তারা বিরোধী দলের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছে। প্রশ্ন উঠছে, ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি তার পদে থেকে যাবেন, নাকি বিএনপি তাকে সরিয়ে দেবে? জামায়াত এবং জুলাই জঙ্গিদের মধ্যে যারা সংসদে প্রবেশ করেছেন তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবি তুলেছেন, যদিও বিএনপি সেই দাবিকে আমল দিতে নারাজ। এই প্রসঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর সাম্প্রতিক অতীতে দেওয়া একটি সাক্ষাৎকারের উল্লেখ করা যেতে পারে। সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মুখে শোনা যায় তারেক এবং বিএনপির প্রশংসা। রাষ্ট্রপতি বলেন, মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল। সেটা হলো, যদি রাজনৈতিক দলগুলো চায় আমি অপসারিত হই, তাহলেই শুধু আমি অপসারিত হতে পারি, নচেত নয়। পরে দেখা গেল যে এই ইস্যুতে 2টি গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই আমি অপসারিত হয়ে যাব বা আমার মনস্তাত্ত্বিক দিক ভেঙে যাবে। তখন তারা আমাকে অনুরোধ করবে পদত্যাগের জন্য। সেই সঙ্গে তার সংযোজন, কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। আমি বলবো যে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, আর আরেকটা গ্রুপ হয়ে যায় তাদের আপনারা সবাই চেনেন। তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। উদ্যোগটা ব্যর্থ হলো বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো। অনেকে বলছেন রাষ্ট্রপতি এই মন্তব্য করেছেন তারেক রহমানের ইঙ্গিতে এবং নির্দেশে। তারা এও বলছেন তারেক রহমান নির্দেশ দিলেই রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াবেন শাহাবুদ্দিন চুপ্পু, ফলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার যে দাবি তোলা হচ্ছে তারেক রহমান সরকার সেটা করবেন না। বিএনপি সরকার যে জামাতের নির্দেশে চলবে না সেটা তারেক রহমান পরাক্রান্তে বুঝিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান চাইছেন জামায়াত ও বিরোধীরা এই ইস্যুতে সংসদে আন্দোলন চালিয়ে যাক, কারণ তাদের সামনে নতুন কোনো ইস্যু নেই যে ইস্যুকে হাতিয়ার করে তারা রাস্তায় আন্দোলনে নামতে পারবে। জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে তারেক দলের একটি প্রস্তুতি সভা ডাকেন। সেখানে তিনি তার দলের সংসদীয় সদস্যদের বলেন যার যে দায়িত্ব আছে তার বাইরে তারা যেন কোনো মন্তব্য না করেন। সংসদ অধিবেশনের প্রথম দিন জামায়াত সহ বিরোধীদের আচরণের পরেও বিএনপির সংসদ সদস্যরা কিন্তু সেভাবে কোনো প্রতিক্রিয়া দেননি। হাসনাত আব্দুল্লাহর এমপি পদ কি বাতিল হয়ে গিয়েছে? বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কুমিল্লা 4 আসনের এই প্রার্থী এবং জামায়াতের বেশ কয়েকজন প্রার্থীর এমপি পদ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংসদ ভবনে প্রথম অধিবেশন শুরু হওয়ার পরেই এমপি বাতিলের ঘোষণা করা হয়। এমপি পদ বাতিলের কারণ হিসাবে দেখানো হয়েছে পদের যোগ্যতা এবং নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা বেশ আলোচিত ছিলেন। এমপি পদ বাতিলের পর সংসদ ভবনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। জামায়াত জানিয়েছে এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে হলফনামায় তথ্যে গলদ, ঋণ খেলাপ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। যদিও তথ্য বলছে এটি একটি গুজব, রাষ্ট্রপতি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিলের খবরটি সঠিক। তবে হাসনাতের এমপি বাতিল নিয়ে গুজব তৈরি হওয়ার কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের সময় জামায়াত এবং এনসিপি সদস্যদের তীব্র প্রতিবাদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষ হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি মাত্র 3টি শব্দ ব্যবহার করেন, গেট আউট, চুপ্পু। এদিকে স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে চুপ্পু শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক মাঠে তিনি চুপ্পু নামেই পরিচিত। তবে এই বিষয়ে হাসনাত আব্দুল্লার পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা করেন স্পিকার মেজব হাফিজউদ্দিন আহমেদ। ঘোষণা শেষ হতেই বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি জাতীয় সঙ্গীত যখন বাজানো হচ্ছিল সেই সময় বিরোধী দলের সদস্যরা তাদের চেয়ারে বসেছিলেন। একসময় দেখা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেহরক্ষী তাদের উঠে দাঁড়াতে বলেন, তারপরেও তাদের বসে থাকতে দেখা যায়। রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াকআউট করেন। জামায়াত এবং জুলাই জঙ্গিদের মধ্যে যারা সংসদে প্রবেশ করেছেন তারা যে সংসদকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। বলা হচ্ছে জুলাই আন্দোলনের এক্সটেনশন পর্ব শুরু হবে সংসদে, কারণ জামায়াত আর জুলাই জঙ্গিরা ক্ষমতায় যেতে পারেনি, তাই তাদের কাছে এখন বিকল্প হলো সংসদ। দীর্ঘ বিরতির পর আবার সংবাদের শিরোনামে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। এটি তৈরি হয়েছিল হাসিনার আমলে। তার একটা উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে লিপ্তদের বিচারের উদ্দেশ্যে। পূর্বতন তদারকি সরকার এই ট্রাইব্যুনালকে আওয়ামী লীগার এবং হাসিনা আমলের সেনাকর্তাদের কাঠগড়ায় তোলে। আইসিটিতে কেন সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে এই প্রশ্ন ফের উঠতে শুরু করেছে। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় সেনা কর্মকর্তাদের কেউ কেউ কোনো অপরাধে জড়িত, তাদের বিচারের জন্য তো বাহিনীর নিজস্ব আদালত রয়েছে, সেখানে তাদের বিচার হওয়ার কথা। ওইসব সেনা কর্মকর্তা কি সত্যিই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে সেই অপরাধের প্রমাণ আছে তো? হাসিনা সরকার আইন করে এই ট্রাইব্যুনাল গঠন করেন, কিন্তু 2024 সালে ক্ষমতায় পালাবদলের পর দেখা গেলে বাহিনীর কয়েকজন কর্মরত এবং প্রাক্তন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অদ্ভুতুরে মামলা দায়ের করা হয়। এক একটি মামলায় শত শত আসামি। শেখ হাসিনার বিরুদ্ধে তদারকি সরকার মামলা দায়ের করেন, এক-আধটা নয়, 650-র বেশি মামলা দায়ের করা হয়েছে। যেসব সেনাকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা করা হলো, যে অপরাধের কথা বলে মামলা করা হয়েছে, তারা কি সত্যিই সেই অপরাধ করেছে? কিভাবে এই সব সেনাকর্তাদের বাছাই করা হলো? সেনা আইন থাকার পরেও ট্রাইব্যুনালের আইনকে ঘষামাজা করা হয়েছে। ফলে সেনা আইনের সঙ্গে ঘষামাজা করে তৈরি করা আইনের সংঘাত অনিবার্য হয়ে পড়েছে। আর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এই সব করা হয়েছে অবৈধ ইউনূস সরকারের নির্দেশে। তিনি এর জন্য অধ্যাদেশ জারি করেছিলেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যদিও নিউজ বর্তমান সেই অডিওর সত্যতা যাচাই করেনি। অডিওতে আইসিটির এক আইনজীবীর বিরুদ্ধে কোটা টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। তিনি এই ঘুষ চেয়েছিলেন আওয়ামী লীগের এক সদস্যের জামিনে মুক্তির বিনিময়ে। অভিযুক্ত সরকার পক্ষের আইনজীবী। বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো পেয়েছে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আওয়ামী লীগের পরিবারের এক সদস্যের ফোন কথোপকথনের অডিও। পরিকল্পনা মাফিক কাজ না হওয়ায় ইউনূস সরকার হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ তুলে আইসিটিতে মামলা দায়ের করে। ইউনূস সরকারের আমলে আইসিটি হয়ে উঠছিল টাকা রোজগারের একটি চ্যানেল। লক্ষ্য করলে দেখা যাবে যেসব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের অধিকাংশ হাসিনার আমলে, আর এই সব মামলা করা হয় অর্থের বিনিময়ে। একটি গণমাধ্যমের এক সাংবাদিকের দাবি, এই অর্থ লেনদেনের প্রমাণ তার কাছে রয়েছে। কোনো এক ব্যক্তি তাজুল ইসলামকে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন। সেনাবাহিনীর কয়েকজন প্রাক্তন এবং কর্মরতদের বিরুদ্ধে মামলা দায়েরের কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে বাহিনীর মনোবল এবং মেরুদণ্ড ভাঙতেই আইসিটিতে মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে বাহিনীর সেই সব কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যারা পুরোপুরি পেশাদার। বাহিনীতে থাকাকালীন তারা পেয়েছেন অজস্র পুরস্কার। অভিযোগ উঠছে এটা একটি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে সামিল বাংলাদেশের প্রথম সারির দুটি গণমাধ্যম।